মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা সপ্তধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দুর্যোধন পিতা ধৃতরাষ্ট্রকে বলছেন পাণ্ডবদের বারণাবতে নির্বাসিত করতে। দুর্যোধনের পরিকল্পনা হলো বারণাবতে নিয়ে গিয়ে পাণ্ডবদের পুড়িয়ে মারা। তবে কিনা ধৃতরাষ্ট্রকে সেসব কিছু বলা হলো না। তিনি শুধুই জানলেন নিজের এবং নিজের পুত্রদের রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সম্ভাব্য শত্রু পাণ্ডবদের দূরে সরিয়ে রাখতে হবে। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে এ ব্যাপারেও নিশ্চিন্ত করলেন যে তিনি প্রজাদের এবং মন্ত্রী অমাত্যদের আগেই পয়সা খাইয়ে বশ করে রেখেছেন, কাজেই এখন সবাই তাঁর কথা মতোই কাজ করবে। দুর্যোধন যেসব মন্ত্রীদের কথা বলেছিলেন তাঁরা দুর্যোধনের দানে মানে বশীভূত হয়ে তাঁর হয়ে কাজ করতে লাগলেন। এইসব মন্ত্রীদের মধ্যে কয়েকজন ছিলেন যাঁরা খুব ভালো কথা বলতে পারতেন, বিষয় বর্ণনার ক্ষেত্রেও তাঁরা খুব নিপুণ। এবারে এই রকম কয়েকজন অনুকূল মন্ত্রীকে ধৃতরাষ্ট্র ডেকে পাঠালেন নিজের কাছে। তাঁদের তিনি নির্দেশ দিলেন যাতে তাঁরা বারণাবত নামের এই জায়গাটির একটা কাব্যিক বর্ণনা দেন পাণ্ডবদের কাছে। বর্ণনার ভাব এবং ভাষা এমন হবে যাতে পাণ্ডব ভাইয়েরা বারণাবতে যাবার জন্য উন্মুখ হয়ে উঠবেন। মন্ত্রীরা ধৃতরাষ্ট্রের নির্দেশ মেনে পাণ্ডব ভাইদের কাছে গিয়ে বলল, এমন সুন্দর জায়গা সচরাচর দেখা যায় না। তাছাড়া জায়গাটাও খুব অভিজাত, রুচিসম্পন্ন। এখানকার মানুষজনও খুব ভালো। আর জানো তো, বারণাবত এখন উৎসবের জন্য তৈরি হচ্ছে। এখানে মহাদেবের পূজা উৎসব উপলক্ষে কত যে মানুষ চারদিক থেকে এসে উপস্থিত হয়েছে তার শেষ নেই। একজন দুজন নয়, অনেক মন্ত্রী তাঁদের সাধ্যমতো বারণাবতের গুণ আখ্যাপন করল পাণ্ডব ভাইদের সামনে। পাণ্ডবদের যথেষ্ট কৌতূহল হলো। মনে মনে তাঁরা ভাবতে আরম্ভ করলেন, গেলেই হয়, এত সুন্দর জায়গা, একবার ঘুরে আসলেই হয়। ঠিক এইরকম একটা উন্মুখ অবস্থা দেখে ধৃতরাষ্ট্র এবার পাণ্ডবদের ডেকে পাঠালেন নিজের কাছে। কূটবুদ্ধি কণিকের কাছে ধৃতরাষ্ট্র যে উপদেশ পেয়েছিলেন তার প্রয়োগ করে তিনি হাসি মুখে পাণ্ডবদের অভ্যর্থনা করলেন। মুখে মিষ্টি আর অন্তরে ক্রূরতা নিয়ে তিনি বলা আরম্ভ করলেন, এই দেখো না বাছারা, প্রতিদিনই কতগুলি লোক এসে আমাকে বারংবার বলছে বারণাবতের মতো সুন্দর জায়গা নাকি আর হয় না। এই লোকগুলোকে বোঝাতে পারি না যে এসব কথা শুনলে আমার দুঃখই হয়। আরে আমি অন্ধ মানুষ, বুড়ো হয়েছি, তো বারণাবতের সৌন্দর্য কাহিনী শুনে আমি কি করব? তবে কিনা বাছারা, তোমরা সে জায়গাটা একবার ঘুরে আসতে পারো। সেখানে আবার এখন মহাদেবের উৎসব পালিত হবে। তোমরা যদি যাও তবে কিন্তু টাকা পয়সার কোনো চিন্তা করো না। যাদের যাদের পছন্দ তাদের সবাইকে নিয়ে যাও। সেখানে একেবারে দেবতাদের মতো মর্যাদা নিয়ে থাকো। বামুনদের দান ধ্যান করো, ভালো ভালো গান শোনো, খুশি মনে বকশিস দাও, আনন্দ করো কিছুদিন, তারপর আবার ফিরে এসো। অন্যান্য মানুষেরা যখন বারণাবতের প্রশংসা করছিলেন তখন যুধিষ্ঠির সেটাকে সহজ সরলভাবেই গ্রহণ করেছিলেন। কিন্তু ধৃতরাষ্ট্র যখন একইভাবে বারণাবতের প্রশংসা করে সেখানে গিয়ে থাকতে বললেন, তখন যুধিষ্ঠির সেটাকে খুব সহজভাবে নিলেন না। তিনি বেশ বুঝলেন এই সমস্ত ঘটনার মধ্যে একটা চক্রান্ত আছে। বারণাবতে যাবার খুব ইচ্ছে হলে তাঁরা নিজেরাই ধৃতরাষ্ট্রের কাছে অনুমতি চাইতেন। কিন্তু হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র যখন আগ বাড়িয়ে তাঁদের বারণাবতে যেতে বলছেন, সেখানে ব্যাপারটা খুব সহজ নয়। বিশেষত রাজারা আদেশ করেন মিষ্টি অনুরোধ করে, তোমরা যদি ইচ্ছে করো, অথবা জায়গাটা ভালো, এসবই কথার কথা। কিছুদিন তোমরা ঘুরে এসো, মানে হলো যেতে হবে। যুধিষ্ঠির এটা বুঝলেন যে মন্ত্রীরা ধৃতরাষ্ট্রের সঙ্গে এক কাট্টা হলেও কুরুবাড়ির কুলবৃদ্ধদের অন্তত জানাতে হবে যে তাঁরা নিজেদের ইচ্ছায় বারণাবতে বিলাস ভ্রমণ করতে যাচ্ছেন না। তাঁরা বারণাবতে যাচ্ছেন ধৃতরাষ্ট্রের ইচ্ছায়। যুধিষ্ঠির যাঁদের সঙ্গে দেখা করলেন তাঁদের একটা লিস্ট দিয়েছেন মহাভারতের কবি। এঁরা হলেন ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, বাল্মীক, সোমদত্ত, ভূরিশ্রবা ইত্যাদি। ধৃতরাষ্ট্রের রাজসভার এইসব গণ্যমান্য ব্যক্তিদের প্রত্যেকের কাছে আলাদা করে গিয়ে যুধিষ্ঠির বললেন, আমরা পরিজনবর্গ সঙ্গে নিয়ে বারণাবতে যাচ্ছি ধৃতরাষ্ট্রের আদেশে। যুধিষ্ঠিরের কথার মধ্যে বিশেষ অভিনিবেশের যে জায়গাটুকু ছিল, কুরুবাড়ির বৃদ্ধ সজ্জনেরা সেটা ধরতেই পারলেন না। কারণ
বারণাবতের সৌন্দর্যের বর্ণনা এদের কাছেও এমন করে পৌঁছেছিল যে কারোর মনেই কোনো সন্দেহের উদ্রেক হলো না। তারা সানন্দে যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে সাবধানে যেতে বললেন। দুর্যোধন আগেই বুঝে গিয়েছিলেন যে এ যাত্রায় তাঁর পরিকল্পনা সফল হবে, কারণ স্বয়ং ধৃতরাষ্ট্র নিজের অজান্তেই এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন। যে মুহূর্তে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবত যাত্রার কথা বলছেন, সেই মুহূর্তেই দুর্যোধন পুরোচন নামে এক বিশ্বস্ত মন্ত্রীকে ডেকে পাঠালেন। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। দুর্যোধন পুরোচনকে ডেকে একবারে তাঁর ডান হাতখানি ধরে বসালেন। বললেন, পুরোচন ভাই, তোমার থেকে বিশ্বাসী এবং পরম সহায় এমন আর কেউ নেই যার সঙ্গে বসে একটু মনের কথা বলা যায়। যা তোমাকে বলতে যাচ্ছি তার সবটুকুই গোপন রাখতে হবে, বাইরে যেন ফাঁস না হয়ে যায়। কোনো অধস্তনের সঙ্গে কোনো রাজা মহারাজা এমন করে কথা বললে সে স্ফীত বোধ করবে এবং নিজের ক্ষমতার 100 ভাগ উজাড় করে দেবে। পুরোচন দুর্যোধনের প্রস্তাব শোনার জন্য উন্মুখ হতেই দুর্যোধন বললেন, মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবতে পাঠিয়ে দিয়েছেন। তাঁর আদেশে পাণ্ডবেরা বারণাবতে মহাদেবের উৎসবে যোগ দেবে। তোমার কাজ হলো খুব তাড়াতাড়ি রথে করে বারণাবতে চলে যাবে, এবং সেটা আজকেই। দুর্যোধন এবার তাঁর আসল পরিকল্পনাটি খুলে বললেন। তুমি বারণাবতে পৌঁছে একটি চক মিলানো বাড়ি তৈরি করবে। সে বাড়ির মধ্যে দান ধ্যানের উপযুক্ত ধন মণি রত্ন রাখবে, আর ক্ষত্রিয়ের ব্যবহার করার মতো প্রচুর অস্ত্রশস্ত্রও রাখবে। মনে রেখো, সেখানেই পাণ্ডবেরা থাকবেন। অতএব রাজবাড়ির আব্রু যাতে বজায় থাকে সেইভাবে বাড়ির চারদিকে একটা প্রাচীরও তৈরি করে দিও। এইবার আসল কথাটা বলি। বাড়িটা তৈরির সময় শন গাছ, ধুনো এবং আর যত সহজদার্য জিনিস আছে সেসবই বাড়ি তৈরির মশলার সাথে মিশিয়ে দেবে। বাড়ির ভিতরে বাইরে প্রলেপ দেবার সময় মাটির সঙ্গে মিশিয়ে দেবে অনেকটা করে ঘি, তেল, চর্বি এবং গালা। এতে বাড়ির রঙও সুন্দর হবে, চকচকেও হবে। বাড়ির চারদিকে উঁচু উঁচু বেদি তৈরি করবে বসার জন্য। তার ভিতরেও থাকবে শন, তেল, ঘি, গালা, এবং সে বেদি বানানোর কাঠ এমন দেবে যাতে সহজে আগুন ধরে। পাণ্ডবেরা যাতে সন্দেহ না করেন তার জন্য দুর্যোধন পুরোচনকে বাড়ির কেয়ারটেকার হিসাবে থাকতে বললেন, ওই বড় বাড়ির সঙ্গে তুমি নিজের জন্য অমন একটা ঘর বানাবে পাশেই, এবং সে বাড়িটিও তৈরি করাবে একই মশলা দিয়ে। তাতে পাণ্ডবদের কোনো সন্দেহ থাকবে না। বাড়ি তৈরি হয়ে গেলে তুমি পাণ্ডবদের তথা তাঁদের জননীকে অনেক আদর যত্ন করে ওই বাড়িতে প্রবেশ করাবে। বাড়ির মধ্যে যেন ভালো বিছানা, ভালো বসার জায়গা এবং এদিক ওদিক ঘুরে বেড়াবার ভালো যান প্রস্তুত থাকে। পাণ্ডবদের ঘর বাড়ি, বিছানা বালিশের আরামদায়ক ব্যবস্থা করার নির্দেশ দিয়ে দুর্যোধন বললেন, এই বাড়িটিতেই আগুন লাগাতে হবে বন্ধু। কিন্তু যে পর্যন্ত এই আগুন লাগানোর সময় না হয় ততদিন যেন বারণাবতের লোকেরা একটুও বুঝতে না পারে তুমি কি করতে চলেছ। তারপর একদিন যখন বুঝবে পাণ্ডবরা তোমাকে যথেষ্ট বিশ্বাস করছেন, এবং যখন দেখবে তারাও বিশ্বস্তভাবে নিরুদ্বেগে বাড়ির মধ্যে ঘুমোচ্ছেন, সেই রকম একটা দিনে তুমি তোমার নিজের দরজাটাতে শুধু আগুন লাগিয়ে দেবে। সেই আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলবে পাণ্ডবদের সুদৃশ্য চক মিলানো বাড়ি। তোমার নিজের ঘরখানি পুড়ে গেছে দেখলেই বারণাবতের জনপদবাসীরা বুঝবে পাণ্ডবরা মারা গেছেন। অন্তত তখন পাণ্ডবদের মৃত্যুর জন্য আমাদের কেউ দায়ী করতে পারবে না। পুরোচন দুর্যোধনের সমস্ত কথা শুনে তাঁর এই কাজ মাথা পেতে নিলেন। কতগুলি অশ্বতর জোগাড় করে বাড়ি তৈরির টাকা পয়সা নিয়ে তিনি বারণাবতে চলে গেলেন। দুর্যোধন পুরোচনকে বলেছিলেন, আমার টাকার কোনো অভাব নেই, এ রাজ্য যেমন আমারও তেমনি তোমারও। কাজেই এই সাংঘাতিক কাজে যে দুর্যোধনের টাকা পয়সার অভাব হবে না, এবং এই কাজটি হয়ে গেলে পুরোচনও যে ধনে মানে সম্পত্তিতে যথেষ্ট পুরস্কৃত হবে, সেটা বুঝেই তিনি দুর্যোধনের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলেন, পাণ্ডবরা পৌঁছানোর অনেক আগে থেকেই। এদিকে পাণ্ডবরাও বারণাবতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন।
ধৃতরাষ্ট্রের আদেশে রাজবাড়ির ভালো ভালো আশুগামী রথের সঙ্গে কাম্বোজ দেশজাত উত্তম অশ্ব যোজনা করা হয়েছে, কিন্তু বারণাবতে যেতে তাদের পা সরছে না মোটেই। কেমন করে যুধিষ্ঠির বুঝে গেছেন যে আর বোধহয় হস্তিনাপুরে তাঁদের ফেরা হবে না। ভালো মনে বারণাবতে যেতে বললেও এর মধ্যে যেন নির্বাসনের চক্রান্ত আছে। যাবার বেলায় তাঁরা আর্ত মানুষের মতো একবার ভীষ্মের পা জড়িয়ে ধরে বিদায় নিচ্ছেন, একবার দ্রোণ কৃপের, একবার ধৃতরাষ্ট্রের, কখনো বা বিদুরের পা জড়িয়ে ধরে বিদায় সম্ভাষণ জানাচ্ছেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার অষ্টাধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।